দীঘড়ায় স্বর্গীয় জগদীশবাবুর বাড়িটা সরস্বতীর পরপারে। ইহা গ্রামান্তরে হইলেও নদী তীরের কতকগুলি বাঁশঝাড়ের জন্যেই বনমালীবাবুর বাটির ছাদ হইতে তাহা দেখা যাইত না। তখন শরৎকালের অবসানে সরস্বতীর জলধারা শীর্ণতর হইয়া আসিতেছিল এবং তীরের উপর দিয়া কৃষকদিগের গমনাগমনের পথটিও পায়ে পায়ে শুকাইয়া কঠিন হইয়া উঠিতেছিল। এই পথের উপর দিয়া আজ অপরাহ্ন বেলায় বিজয়া বৃদ্ধ দারোয়ান কানহাইয়া সিংকে সঙ্গে করিয়া বেড়াইতে বাহির হইয়াছিল। ওপারের বাবলা, বাঁশ, খেজুর প্রভৃতি গাছপালার ফাঁক দিয়া অস্তগমনোন্মুখ সূর্যের আরক্ত আভা মাঝে মাঝে তাহার মুখের উপর আসিয়া পড়িতেছে। অন্যমনস্ক দৃষ্টিতে উভয় তীরের এটা ওটা সেটা দেখিতে দেখিতে বারবার উত্তরমুখে চলিতে চলিতে হঠাৎ এক স্থানে আসিয়া তাহার চোখে পড়িল নদীর মধ্যে গোটা কয়েক বাঁশ একত্র করিয়া পারাপারের জন্য একটি সেতু প্রস্তুত করা হইয়াছে। এইটি ভালো করিয়া দেখিবার জন্য বিজয়া জলের ধারে আসিয়া দাঁড়াইতেই দেখিতে পাইল অনতি দূরে বসিয়া একজন অত্যন্ত নিবিষ্ট চিত্তে মাছ ধরিতেছে। সাড়া পাইয়া লোকটি মুখ তুলিয়া নমস্কার করিল। ঠিক সেই সময়ে বিজয়ার মুখের উপর সূর্যরশ্মি আসিয়া পড়িল কিনা জানি না, কিন্তু চোখাচোখি হইবা মাত্রই তাহার গৌরবর্ণ মুখখানি একেবারে যেন রাঙা হইয়া গেল। যে মাছ ধরিতেছিল সে পূর্ণবাবুর সেই ভাগিনেয়টি, যে সেদিন মামার হইয়া তাহার কাছে দরবার করিতে আসিয়াছিল। বিজয়া প্রতি নমস্কার করিতেই সে কাছে আসিয়া হাসি মুখে কহিল, বিকেল বেলায় একটুখানি বেড়াবার পক্ষে নদীর ধারটা মন্দ জায়গা নয় বটে, কিন্তু এই সময়টা ম্যালেরিয়ার ভয়ও কম নেই, এ বুঝি আপনাকে কেউ সাবধান করে দেয়নি? বিজয়া ঘাড় নাড়িয়া কহিল না, এবং পরক্ষণেই আত্মসংবরণ করিয়া লইয়া মৃদু হাসিয়া বলিল, কিন্তু আমি তো না হয় না জেনে এসেছি। ম্যালেরিয়া তো লোক চিনে ধরে না। আপনি যে জেনে শুনে জলের ধারে বসে আছেন, কই দেখি কি মাছ ধরলেন? লোকটি হাসিয়া কহিল, পুঁটি মাছ, কিন্তু 2 ঘন্টায় মাত্র 2টি পেয়েছি, মজুরি পোষায়নি। কিন্তু কি করি বলুন, আপনার মতো আমিও প্রায় বিদেশি বললেই হয়। বাইরে বাইরে দিন কেটেছে, প্রায় কারোর সঙ্গেই তেমন আলাপ পরিচয় নেই, কিন্তু বিকেলটা তো যা হোক করে কাটাতে হবে। বিজয়া ঘাড় নাড়িয়া সহাস্যে কহিল, আমারও প্রায় সেই দশা। আপনাদের বাড়ি বুঝি পূর্ণবাবুর বাড়ির কাছেই? লোকটি কহিল, না, হাত দিয়া নদীর ওপারে দেখাইয়া বলিল, আমাদের বাড়ি ওই দীঘড়ায়, এই বাঁশের পুল দিয়ে যেতে হয়। গ্রামের নাম শুনিয়া বিজয়া জিজ্ঞাসা করিল, তাহলে বোধ হয় জগদীশবাবুর ছেলে নরেনবাবুকে আপনি চেনেন? লোকটি মাথা নাড়িবা মাত্রই বিজয়া একান্ত কৌতূহল বশে সহসা প্রশ্ন করিয়া ফেলিল, তিনি কি রকম লোক আপনি বলতে পারেন? কিন্তু বলিয়া ফেলিয়াই নিজের অভদ্র প্রশ্নে অত্যন্ত লজ্জিত হইয়া উঠিল। এই লজ্জা লোকটির দৃষ্টি এড়াইল না। সে হাসিয়া বলিল, তার বাড়ি তো আপনি দেনার দায়ে কিনে নিয়েছেন, এখন তার সম্বন্ধে অনুসন্ধান করে আর ফল কি? কিন্তু যে সদুদ্দেশ্যে নিলেন সে কথাও এ অঞ্চলের সবাই শুনেছে। বিজয়া জিজ্ঞাসা করিল, একেবারে নেওয়া হয়ে গেছে, এই বুঝি এদিকে রাষ্ট্র হয়ে গেছে? লোকটি বলিল, হবারই কথা। জগদীশবাবুর সর্বস্ব আপনার বাবার কাছে বিক্রি কাবলায় বাঁধা ছিল। তার ছেলের সাধ্য নেই তত টাকা শোধ করেন, মেয়াদও শেষ হয়েছে, খবর সবাই জানে কি না? তা বাড়িটি কেমন? মন্দ নয়, বেশ বড় বাড়ি। যে জন্য নিচ্ছেন তার পক্ষে ভালোই হবে। চলুন না, আর একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে। চলিতে চলিতে বিজয়া কহিল, আপনি যখন গ্রামের লোক তখন নিশ্চয়ই সমস্ত জানেন। আচ্ছা, শুনেছি নরেনবাবু বিলেত থেকে ভালো করেই ডাক্তারি পাশ করে এসেছেন। কোনো ভালো জায়গায় প্র্যাকটিস আরম্ভ করে আরও কিছুদিন সময় নিয়েও কি বাপের ঋণটা শোধ করতে পারেন না? লোকটি ঘাড় নাড়িয়া কহিল, সম্ভব নয়। শুনেছি চিকিৎসা করাই নাকি তার সংকল্প নয়। বিজয়া বিস্মিত হইয়া কহিল, তবে তার সংকল্পটাই বা কি শুনি?
এত খরচপত্র করে বিলেতে গিয়ে কষ্ট করে ডাক্তারি শেখবার ফলটাই বা কি হতে পারে? লোকটি বোধ হয় একেবারেই অপদার্থ। ভদ্রলোক একটুখানি হাসিয়া বলিল, অসম্ভব নয়, তবে শুনেছি নাকি নরেনবাবু নিজে চিকিৎসা করে রোগ সারানোর চেয়ে এমন কিছু একটা নাকি বার করে যেতে চান যাতে ঢের ঢের বেশি লোকের উপকার হবে। শুনতে পাই নানান প্রকার যন্ত্রপাতি নিয়ে দিনরাত পরিশ্রমও খুব করেন। বিজয়া চকিত হইয়া কহিল, সে তো ঢের বড় কথা, কিন্তু তার বাড়ি ঘরদোর চলে গেলে কি করে এসব করবেন? তখন তো রোজগার করা চাই। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই বলতে পারবেন বিলেত যাওয়ার জন্যে এখানকার লোকে তাকে একঘরে করে রেখেছে কিনা? ভদ্রলোক কহিল, সে তো নিশ্চয়ই। আমার মামা পূর্ণবাবু, তারও তো এক প্রকার আত্মীয়, তবুও পুজোর কদিন বাড়িতে ডাকতে সাহস করেননি। কিন্তু তাতে তার কিছুই আসে যায় না। নিজের কাজকর্ম নিয়েই আছেন, সময় পেলে ছবি আঁকেন, বাড়ি থেকে বাড়ি হন না। ওই তার বাড়ি বলিয়া আঙুল দিয়া গাছপালায় ঘেরা একটা বৃহৎ অট্টালিকা দেখাইয়া দিল। এই সময়ে বুড়া দারোয়ান পিছন হইতে ভাঙা বাংলায় জানাইল যে অনেক দূর আসিয়া পড়া হইয়াছে, বাটি ফিরিতে সন্ধ্যা হইয়া যাইবে। লোকটি ফিরিয়া দাঁড়াইয়া কহিল, হ্যাঁ, কথায় কথায় অনেক পথ এসে পড়েছেন। তাহাকেও সেই বাঁশের সেতু দিয়াই গ্রামে ঢুকিতে হইবে, সুতরাং ফিরিবার মুখে সেও সঙ্গে সঙ্গে আসিতে লাগিল। বিজয়া মনে মনে ক্ষণকাল কি যেন চিন্তা করিয়া কহিল, তাহলে তার কোনো আত্মীয় কুটুম্বের ঘরেও আশ্রয় পাবার ভরসা নেই বলুন? লোকটি কহিল, একেবারেই না। বিজয়া এবার কিছুক্ষণ চুপ করিয়া কহিল, তিনি যে কারো কাছে যেতে চান না সে কথা ঠিক, নইলে এই মাসের শেষেই তো তাকে বাড়ি ছেড়ে দেবার নোটিশ দেওয়া হয়েছে। আর কেউ হলে অন্তত আমাদের সঙ্গেও একবার দেখা করার চেষ্টা করতেন। লোকটি কহিল, হয়তো তার দরকার নেই, নয় ভাবেন লাভ কি, আপনি তো আর সত্যি সত্যি তাকে বাড়িতে থাকতে দিতে পারবেন না। বিজয়া কহিল, না পারলেও আর কিছু কাল থাকতে দিতেও তো পারা যায়। দেনার দায়ে হাজার হলেও তো একজনকে তার বাড়ি ছাড়া করতে সকলেরই কষ্ট হয়। কিন্তু আপনার কথাবার্তার ভাবে বোধ হয় যেন তার সঙ্গে আপনার পরিচয় আছে। কি বলেন, সত্যি নয়? লোকটি শুধু হাসিল, কোনো কথা কহিল না। পুলটির কাছেই তাহারা আসিয়া পড়িয়াছিল। সে ছোট ছিপটা কুড়াইয়া লইয়া কহিল, এই গ্রামে ঢোকবার পথ আমাদের, নমস্কার বলিয়া হাত তুলিয়া নমস্কার করিয়া সেই বংশনির্মিত পুলটির উপর দিয়া টলিতে টলিতে কোনো মতে পার হইয়া সংকীর্ণ বন্য পথের ভিতরে অদৃশ্য হইয়া গেল। বহুদিনের বৃদ্ধ ভৃত্য কানাই সিং বিজয়াকে শিশুকালে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল এবং সেই সঙ্গে সে দারোয়ানির ন্যায্য অধিকারকেও বহুদূরে অতিক্রম করিয়া গিয়াছিল। সে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, এই বাবুটি কে মাইজি? বিজয়া কিন্তু এতটাই বিমনা হইয়া পড়িয়াছিল যে বুড়ার প্রশ্ন তাহার কানেই পৌঁছিল না। সে প্রায় অন্ধকার নদীতটের সমস্ত নীরব মাধুর্যকে সম্পূর্ণ উপেক্ষা করিয়া স্বপ্নাবিষ্টের মতো শুধু এই কথা ভাবিতে ভাবিতেই পথ চলিতে লাগিল, লোকটি কে? আবার কবে দেখা হইবে?